তাহলে কি আর খুলবে না মোহাম্মদ সামির জন্য ভারতীয় দলের দরজা? শেষ হয়ে গেছে মোহাম্মদ সামির ইন্টারন্যাশনাল কেরিয়ার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় টিম নিয়ে, ভারতীয় টিমের আপডেটস নিয়ে আমরা আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমেই আমরা কথা বলবো ভারতের টেস্ট দল নিয়ে। তো ভারত খেলতে চলেছে দুটো ভীষণই গুরুত্বপূর্ণ টেস্ট, সাউথ আফ্রিকার এগেনস্টে, এবং অবভিয়াসলি সেটা ইন্ডিয়াতে হতে চলেছে, ভারতীয় আর কি মাটিতে। সাউথ আফ্রিকার এগেনস্টে টেস্ট আছে, প্রথম টেস্টে ইডেন গার্ডেন স্টেডিয়ামেও আছে, এবং সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়া তাদের পুরো স্কোয়াড অ্যানাউন্স করেছে সাউথ আফ্রিকার এগেনস্টে দুটো টেস্ট ম্যাচের জন্য। প্রথমে দেখে নেওয়া যাক সেই স্কোয়াডে কারা কারা আছে। তো প্রথমেই আছেন ক্যাপ্টেন শুভমান গিল, দেন ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। তো ঋষভ পন্থ আবার ফিরছেন ভারতীয় দলের হয়ে, একটু ইঞ্জুরি কনসার্ন ছিল। দেন তাকে আমরা রিসেন্টলি এ টিমের ম্যাচগুলোও খেলতে দেখছিলাম, এবং যেটা এক্সপেক্ট করাই হচ্ছিল মেন স্কোয়াডে তিনি ফিরবেন, সেটা কিন্তু হয়ে গিয়েছে। দেন তোমার যশস্বী জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিকেল, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং আকাশদীপ সিং। এটা কিন্তু হচ্ছে ভারতের টেস্ট আর কি স্কোয়াড, যেই স্কোয়াডটা কিন্তু সিলেক্ট হয়েছে সাউথ আফ্রিকার এগেনস্টে টেস্ট সিরিজের জন্য। এখানে একটা নাম নিয়ে আলোচনা হতে পারে, করুণ নায়ার, যে কিন্তু রিসেন্টলি আবার রানে ফিরেছে, বড় রান করছে। তবে আমার মনে হয় সিলেক্টররা কিন্তু করুণ নায়ারের ওপর থেকে সম্পূর্ণ মুভ অন করে গিয়েছে, কারণ যে সুযোগগুলো তাকে আবার দেওয়া হয়েছিল রিসেন্টলি সেগুলো সে কাজে লাগাতে পারেনি, এবং টিম সম্ভবত কিন্তু এবার 3 নম্বর জায়গাতে সাই সুদর্শনকেই ব্যাক করতে চলেছে। তো সেই জায়গাতে করুণ নায়ারের এক্সক্লুশনটা আমরা দেখতে পাচ্ছি, এবং তারই পাশাপাশি মোহাম্মদ সামির কিন্তু নাম নেই। কিছুদিন আগেই অজিত আগারকারকে আমরা বলতে শুনেছি যে যদি মোহাম্মদ সামি পুরোপুরি ফিট হয় সে কিন্তু চলে আসবে আমাদের স্কোয়াডে। কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি মোহাম্মদ সামি আবার রঞ্জি ট্রফি খেলছেন, এবং শেষ দুটো ম্যাচে তিনি 15টা উইকেটও নিয়েছেন, ভালো বল করেছেন। কিন্তু তারপরে যখন মোহাম্মদ সামির নাম আমরা স্কোয়াডে দেখতে পাচ্ছি না, তখন কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে, আর কি মোহাম্মদ সামি ভারতের জার্সিতে কোনোদিন খেলবেন? যদিও এটাও ঠিক, ভারতীয় কন্ডিশনে যেহেতু খেলা, ম্যাক্সিমাম দুটোই ফাস্ট বোলার টিম ইন্ডিয়া খেলাবে, এবং সেখানে হয়তো মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা তারা দুজনই হয়তো দুটো ম্যাচ খেলবে, বা তার সঙ্গে থার্ড পেসার হিসেবে আকাশদীপ সিলেক্ট হয়েছে, সেও সিলেক্ট হওয়ার ডিজার্ভ করে, কারণ আকাশদীপও ভালো বোলিং করেছে, তার পাশাপাশি দরকারে কিছুটা ব্যাটেও রান করে দিতে পারে। তাদের সিলেকশন নিয়েও প্রশ্নটা ওটা উচিত না। তবে যেহেতু মোহাম্মদ সামি একটা লেজেন্ড, এবং বুমরা সিরাজ খেললেও আর কি সে যখন স্কোয়াডে চান্স পাচ্ছে না, তখন ওই প্রশ্নটা কিন্তু আসছেই বারবার, যে তাহলে কি সামির কেরিয়ার শেষ হয়ে গেল? মোহাম্মদ সামির মতো একটা লেজেন্ড কিন্তু এই টাইপের এন্ডিং ডিজার্ভ করে না। তবে আমার পার্সোনালি মনে হয় মোহাম্মদ সামি ওয়ারিয়র, এবং সে কিন্তু ফাইট করবে, সে ডোমেস্টিক খেলবে, IPL-এ ভালো করার চেষ্টা করবে, এবং 2027 ওয়ার্ল্ড কাপ অবধি কিন্তু সে চেষ্টা চালিয়ে যাবে। এবং যদি সামি চেষ্টা করতে থাকে, সাফল্য পায়, 2027 বিশ্বকাপের আগে অ্যাটলিস্ট সে কাম ব্যাক করবে বলে আমার পার্সোনালি বিশ্বাস। বাকিটা দেখা যাক, কারণ যদি মোহাম্মদ সামি ভালো করতে থাকে, এবং যখন ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট আসবে, যেখানে শেষ মরশুমে সে একদম 2023 ওয়ার্ল্ড কাপে আগুন লাগিয়ে দিয়েছিল, সামিকে ইগনোর করাটা সিলেক্টরদের পক্ষেও চাপের হবে। তবে বর্তমান পরিস্থিতির কথা বললে সেখানে কিন্তু মোহাম্মদ সামির জায়গা হয়নি সাউথ আফ্রিকার আর কি স্কোয়াডে। বাকি আমরা সাউথ আফ্রিকার এগেনস্টে কীরকম প্লেইং 11 এক্সপেক্ট করতে পারি, সেখানে অবভিয়াসলি KL রাহুলের সঙ্গে জয়সওয়ালকেই আমরা অ্যাজ এ ওপেনার এক্সপেক্ট করছি। 3 নম্বরে সাই সুদর্শন সুযোগ পাবে, 4 নম্বরে ক্যাপ্টেন শুভমান গিল। দেন যেটা হতে পারে 5 নম্বরে খেলতে পারে রবীন্দ্র জাদেজা, 6 নম্বরে ঋষভ পন্থ। দেন 7 এবং 8 নম্বরে আরও দুজন স্পিন অলরাউন্ডার, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। ইন্ডিয়া 8 অব্দি ব্যাটিংও করবে, তার সঙ্গে সেখানে 3টে প্রপার স্পিন অলরাউন্ডার থাকছে। দেন বোলিংটাকে যদি স্ট্রং করতে চাই, কারণ টেস্টে জিততে হলে 20টা উইকেট নিতে হবে, আর ইন্ডিয়ান কন্ডিশনে যদি 4টে স্পিনার নিয়ে খেলে সেটা ডেফিনেটলি ভালো হবে। সেখানে কিন্তু 9 নম্বরে কুলদীপ যাদবকে খেলাতে পারে, 10 আর 11 মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা। এটা দারুণ একটা শক্তিশালী বোলিং অ্যাটাক হবে। তবে যদি ইন্ডিয়া মনে করে যে একটা অলরাউন্ডার না খেলিয়ে, অক্ষরকে না খেলিয়ে আমরা নীতিশ কুমার রেড্ডির মতো একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার খেলাবো, সেটাও অপশন হতে পারে। তবে মনে হয় না সেটা খুব একটা এফেক্টিভ হবে, কারণ ইন্ডিয়াতে দুটো পেসার এনাফ। তো এই টাইপের কিছুটা প্লেইং 11 কিন্তু আমরা দেখতে পেতে পারি টিম ইন্ডিয়ার সাউথ আফ্রিকার এগেনস্টে। বাকি যদি আমরা কথা বলি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া নিয়ে, সেখানে কিন্তু ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার চতুর্থ T20I ম্যাচে কিন্তু নামছে কালকে, মানে তোমার 6ই নভেম্বর দুপুর 1:45 থেকে, যেখানে কিন্তু অবভিয়াসলি এই T20 ম্যাচটা বর্তমানে সিরিজের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। যেই টিম জিতবে তারা অ্যাডভান্টেজে চলে যাবে, তারা আর সিরিজ হারবে না, সেইটা কিন্তু থাকছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়ান টিমে কি আমরা কোনো রকম পরিবর্তন এক্সপেক্ট করতে পারি? ইন্ডিয়ান টিম মোটামুটি লাস্ট ম্যাচে যেরকম প্লেইং 11 নিয়ে নেমেছিল সেটা বেশ কিছুটা ব্যালেন্স লেগেছিল, যদিও অস্ট্রেলিয়াতে আর একটা এক্সট্রা পেস অপশান থাকলে হয়তো ভালো হতো, কারণ তোমার যদি
প্রপার দুটো পেসার, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং মাস্ট, সেটা আগের দিন ইন্ডিয়া করেছে। তবে যখনই থার্ড পেসার হিসেবে শিবম দুবে আসছে, মনে হতে পারে যে পেস অ্যাটাকটা অস্ট্রেলিয়ার কন্ডিশন অনুযায়ী কিছুটা উইক। তবে যেহেতু আগের দিন ওয়াশিংটনকে খেলিয়েছে 8-এ, সে রান করেছে, সেই জায়গাতে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। ইন্ডিয়া হয়তো 3টে স্পিনারের অপশান নিয়েই যাবে, ওয়াশিংটন, তার সঙ্গে তোমার ওয়াশিংটন যদিও আগের দিন বল করেনি বাট ব্যাটে রান করেছে, ওয়াশিংটনের পাশাপাশি অক্ষর প্যাটেল এবং তার সঙ্গে সঙ্গে তোমার অবভিয়াসলি বরুণ চক্রবর্তী। বাকি নীতিশ কুমার রেড্ডির কিন্তু আর কি থার্ড টি20 ম্যাচের পর ফিট হয়ে যাওয়ার কথা, সেখানে তাকে প্ল্যানিংয়ে আনা হয় কিনা সেই দিকেও নজর রাখতে হবে। তবে যদি নীতিশ কুমার রেড্ডি না আসে, সেখানে কিন্তু শিবম দুবে, তার বোলিংটার উপরই কিন্তু ইন্ডিয়া অনেকটা ডিপেন্ড করে থাকবে এবং এটা একটা ভালো টেস্টও হবে তার জন্য। ঠিক আছে, আগের দিন মার খেয়েছে, বাট যদি শিবম দুবে 2026 টি20 বিশ্বকাপের প্ল্যানিংয়ে থাকে, সে কিন্তু অ্যাজ এ অলরাউন্ডার থাকবে, তার বোলিংটার দরকার পড়তে পারে, দরকারে 1-2 ওভার তাকে বল করতে হতে পারে। সেখানে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে সেখানে কিন্তু শিবম দুবে যদি ভালো বল করে, আগের দিন আর কি রান খেলেও গুরুত্বপূর্ণ সময়ে টিম ডেভিডের উইকেটটা পেয়ে গিয়েছিল, সেটা কিন্তু অবশ্যই ভালো হবে এবং ইন্ডিয়ান টিমও টেস্ট করে নিতে পারবে যে শিবম দুবে কঠিন কন্ডিশনে কেমন বোলিং করছে। তো বোলিং অ্যাটাক নিয়ে এইগুলো গেল। ব্যাটিংয়ে হয়তো বিশাল কোনো পরিবর্তনের চান্স নেই, তবে আগের দিন কিন্তু সঞ্জু স্যামসন ড্রপ হয়েছিল। তবে একটা ব্যাপার কি, যদি 6 নম্বরে বা 7 নম্বরেই খেলাতে হয়, সেখানে সঞ্জুর থেকে জিতেশ বেটার অপশান। জিতেশ একজন প্রপার ওই পজিশনে খেলার মতো প্লেয়ার, তো সেখানে আগের দিন জিতেশকে নিয়ে এসেছিল টিম ইন্ডিয়া। কিন্তু মেন প্রবলেমটা হয়ে গিয়েছিল কি, নিচের দিকে তো রিঙ্কু সিং খেলছিলই অ্যাজ এ যে ফিনিশার হিসেবে পরিচিত, কিন্তু সঞ্জু তখন ওপেন করছিল। যখনই টিম ইন্ডিয়া শুভমান গিলকে আনলো, তাকে ভাইস ক্যাপ্টেন করলো, ব্যালেন্স কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে শুভমান গিলকে বাদ দিয়ে সঞ্জুকে দিয়ে আবার ইন্ডিয়া ওপেন করাবে কিনা সেই নিয়ে কথাবার্তা হচ্ছে। তবে মেবি শুভমান গিলের ওপর যেরকম ব্যাকিং চলছে, আমার তো মনে হয় বাকি দুটো টি20 ম্যাচেও তাকে সুযোগ দেবে, নয়তো কুলদীপের সঙ্গে তাকেও ইন্ডিয়াতে পাঠিয়ে দিত সাউথ আফ্রিকার আর কি এগেনস্টে প্রস্তুতির জন্য। সেখানে মনে হচ্ছে না ব্যাটিংয়ে খুব একটা চেঞ্জ আমরা দেখতে পাবো। তবে শুভমান গিল যদি নেক্সট 1 বা 2 ম্যাচে পারফর্ম না করে, সেখানে তার জায়গা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠবে। বাকি কালকে এক্সপেক্ট করছি আগের দিন টিম ইন্ডিয়া যে প্লেইং 11 নিয়ে নেমেছিল, সেই প্লেইং 11 নিয়েই কিন্তু নামতে পারে। তো এই গেলে আরেকটা আপডেট। বাকি যদি আমরা কথা বলি একটু কলকাতা নাইট রাইডার্স নিয়ে, তোমরা কলকাতা নিয়ে আপডেট শুনতে পছন্দ করো, ভালো লাগে তোমাদের, ভালোবাসাও দাও কলকাতার রিলেটেড ভিডিওগুলোতে। সেখানে যেটা মনে হচ্ছে, রাহুল ত্রিপাঠী, তাকে কিন্তু আবার কলকাতা নাইট রাইডার্সে আমরা ফিরতে দেখতে পেতে পারি। কেন বলছি? কারণ অবভিয়াসলি রাহুল ত্রিপাঠী অকশনে অ্যাভেলেবেল থাকবে এবং চেন্নাই সুপার কিংস তাকে ছেড়ে দেবে সেই খবরই বেরিয়ে আসছে। ফলে রাহুল ত্রিপাঠী যে কেকেআরের হয়ে আগে ভালো করেছে, কেকেআর ফ্যানেদের খুব পছন্দের প্লেয়ার ছিল, রিটেন করতে পারেনি যখন খুব কষ্ট হয়েছিল আমাদের, যদিও রিসেন্ট টাইমে সেই ফর্ম তার আর নেই, তাকে কিন্তু আবার কেকেআর ওই ফ্যামিলি কোটাতে ব্যাক করাতে পারে এবং ব্যাকআপ হিসেবে খারাপ অপশান অবশ্যই রাহুল ত্রিপাঠী হবে না। চেন্নাই ছেড়ে দিচ্ছে কারণ লাস্ট ইয়ার চেন্নাইতে ভালো করতে পারেনি, বাট এবার রিসেন্টলি এটাও দেখা গিয়েছে, কালকে বা পরশু সম্ভবত কিন্তু রাহুল ত্রিপাঠী অভিষেক নায়ারের সঙ্গে পার্টিও করছিল। ফলে সেখানেও অভিষেক নায়ারের সঙ্গে তার সেই কানেকশানটা আছে, সম্পর্কও ভালো কেকেআরে থাকার সময় থেকে। সেখানে কিন্তু অভিষেক নায়ার রাহুল ত্রিপাঠীকে ফেরাতে পারে এবং ভেঙ্কি মাইসোরও সেখানে না করবে না, কারণ অবভিয়াসলি রাহুল ত্রিপাঠীর সঙ্গে কেকেআরের যে সম্পর্ক আছে। তবে মোটামুটি 50 লাখ যদি বেস্ট প্রাইস হয়, সেখানে রাহুল ত্রিপাঠীকে পাওয়া গেলে ব্যাকআপ ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে কিন্তু খারাপ অপশান অবশ্যই হবে না এবং তার সঙ্গে সঙ্গে ভালো ফিল্ডার যখন খেলে, একদম নিজের 100% দিয়ে খেলে, অবশ্যই খারাপ হবে না। অঙ্কুশ রঘুবংশীর মতো একটা প্লেয়ারের ব্যাকআপ রাহুল ত্রিপাঠী কিন্তু হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা বলা যেতে পারে। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।